নমস্কার, পিপল অফ নেচার পডকাস্টের আজকে প্রথম বাংলা এপিসোড শুরু হচ্ছে। আজকের এপিসোডের অতিথি চিত্রক প্রামাণিক, পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান এলাকা থেকে। চিত্রক, ওয়েলকাম টু দ্য পডকাস্ট। নমস্কার। হ্যাঁ, নমস্কার। তো চিত্রকের ব্যাপারে আগে একটু বলি। চিত্রক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক করেছে, কিন্তু ওর প্রকৃতির প্রতি ভালোবাসার জন্যে ও পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষায় সক্রিয়ভাবে কাজ করছে। সে 7-8 বছর ধরে প্রায় কয়েক হাজার বন্যপ্রাণী উদ্ধার করেছে, তাদের সুস্থ করে পুনরায় পরিবেশে ফিরিয়ে দিয়েছে। বন্যপ্রাণ উদ্ধারের টিম তৈরি করেছে, বিভিন্ন জেলায় বিভিন্ন স্কুল কলেজের অনুষ্ঠানে পরিবেশ ও বন্যপ্রাণ সচেতনা শিবির আয়োজন করেছে। চিত্রক ফিশিং ক্যাট মানে মেছো বিড়াল, সিভেট ক্যাট ভামবেড়াল, পরকিউপাইন বা সজারু, মনিটর লিজার্ড, গোসাপ আর অনেক প্রজাতির পাখি, কচ্ছপ, সাপ উদ্ধার ও পুনর্নির্বাসনের কাজ করছে। তার সাথে ও অবৈধ বন্য প্রাণ ব্যবসার রোকারও চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর নিজের কাজের জন্য চিত্রককে অনেক পুরস্কারও দেওয়া হয়েছে, যেমনি কি জি 24 ঘন্টার অনন্য সম্মান 2025, আর ওয়াইল্ড সোজোর্নসের নেচার ওয়ারিয়র অ্যাওয়ার্ড 2024-এ, পদ্মশ্রী পিকে সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফ্রম শের 2024-এ, আর এই জানুয়ারিতে 2025-এর এসএনএসসি কনফারেন্স অফ লেসন নোন স্পিসিস অফ মধ্যপ্রদেশেও চিত্রক স্পিকার হিসাবে নিজের কাজ প্রেজেন্ট করেছে। তো চিত্রক, আবার ওয়েলকাম তোমাকে। আমি নমস্কার। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা করছি সেটা হচ্ছে যে এই যে বন্যপ্রাণের প্রতি যে ভালোবাসা, ইঞ্জিনিয়ারিং থেকে যে বন্যপ্রাণে চলে আসা, সেটা কে প্রেরণা প্রথমে দিয়েছে, বা কে বা কিভাবে প্রথম প্রেরণাটা জীবনে এসেছে এইটা নিয়ে কাজ করার জন্য? পিপল অফ নেচারের সমস্ত সদস্যদেরকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং স্পেশালি আপনাকেও অনেক ধন্যবাদ। প্রথমেই বলি যে এই যে পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষার যে কাজ, এটা অ্যাকচুয়ালি আমার পরিবারের থেকেই পাওয়া। কারণ যখন আমি ছোট ছিলাম, তো আমাদের দেশের বাড়িটা গ্রামের দিকে, তো আমি দেখতাম যে আমাদের জমিতে যখন ওই লাঙল করা হতো, তখন ওই ধান জমিতে প্রচুর কাছিম বা টাটেল, যেটা আমরা গ্রামের দিকে কচ্ছপও বলে, তো ওই কচ্ছপ প্রচুর পাওয়া যেত। এবং গ্রাম বাংলার একটা ট্র্যাডিশন এখন অনেকটা কমেছে, কিন্তু তখন আরো বেশি করে ছিল যে কচ্ছপ পেলেই মানুষ তাকে খেয়ে নিত বা তাকে কেটে রান্না করে মানুষ খেত। কিন্তু আমি দেখেছিলাম যে আমাদের গ্রামে বাড়ি হওয়া সত্ত্বেও আমার দাদু, বাবা বা মা, আমাদের কেউ কোনোদিনও কচ্ছপকে খায়নি। উল্টে আমরা ওই কচ্ছপ পেলে আমরা সেগুলোকে এনে আমি আমার দাদুর সাথে, আমার বাবা মায়ের সাথে, আমি আর আমার ভাই সেগুলোকে আমরা কখনো পুকুরে কখনো নদীতে আমরা ছাড়তাম। দ্বিতীয়ত হচ্ছে দেখতাম যে দাদু মানে এমন হয়েছে যে কালবৈশাখী ঝড়ে একটা কাকের বাচ্চা গাছ থেকে পড়ে গেছে, তো দাদু সেই কাকের বাচ্চাকে তুলে এনে তাকে সেবা শুশ্রূষা করে তাকে খাবার দাবার খাইয়ে আবার পুনরায় পরিবেশে ফিরিয়ে দিয়েছে। তো ছোটবেলা থেকে ওইটা দেখতাম যে বাড়ির লোক পশু পাখিকে যত্ন করে, এবং যেমন বাচ্চা অবস্থায় থাকাকালীনই সবারই পাখি পোষার একটা টেন্ডেন্সি থাকে। তখন তো জানতাম না যে দেশীয় পাখি বাড়িতে পোষাটা অপরাধ। তো মাকে বায়না করতাম যে মা, রথের মেলা থেকে টিয়া পাখি কিনে আনো। তো মা টিয়া পাখি ওই রথের মেলা থেকে কিনে আনতো। তো কিনে এনে আমি বরাবর দেখতাম যে আমি স্কুলে চলে গেলে এবং স্কুল থেকে ফিরে আসার পর পাখি আর খাঁচায় নেই, মানে
পাখি আচ্ছা হয়তো মা মানে উড়ে গেছে, এবার এলেই হুম মা বলতো যে ওকে খাবার দিতে গেছিলাম, হয়তো খাঁচা খুলে চলে গেছে। তো আচ্ছা একদিন আমি লুকিয়ে লুকিয়ে দেখলাম যে কি হয় ব্যাপারটা। তো আমার মা দুপুরবেলা যখন সবাই শুয়ে আছে, তো হুম মা কি করছে, ওকে খাবার দিতে গিয়ে ইচ্ছে হুম করে খাঁচার দরজাটা খুলে রাখছে, এবং পাখিটা যখন উড়ে চলে যাচ্ছে সেটাকে খুব উপভোগ করছে। তো আমার বাহ তো রাগ হয়েছিল মায়ের ওপর যে হুম কেন হুম ছেড়ে দিয়েছো। তো মা হুম আমাকে বলেছিল সেদিনকে যে বন্যেরা বনে সুন্দর, পাখি খাঁচায় কেন আটকা থাকবে, পাখি প্রকৃতিতে থাকুক। তো হুম সেই হুম জিনিসটা আমার মনের মধ্যে খুব টাচ করেছিল। তো সেই হুম থেকেই মানে পরিবারের থেকেই শেখা যে কোনো পশু পাখি এগুলোকে যত্ন করো, এবং আস্তে আস্তে যখন বড় হলাম তখন আরো তাদের প্রতি ইন্টারেস্ট জন্মালো। একবার হুম পরিবারের সাথে যখন দক্ষিণ ভারতে গেছিলাম, তখন হুম ওই ম্যাড্রাস ক্রোকোডাইল ব্যাংক যে রম স্যারের হুম ম্যাড্রাস ক্রোকোডাইল ব্যাংকে যখন যাই, ওখানে মাত্র 11 বছর বয়সে প্রথম ইন্ডিয়ান রক পাইথন বা অজগর হুম, বা পাইথন সাপ আমার হাতে নেওয়া। তো সেই আচ্ছা থেকেও একটা মানে ভালোবাসা জন্মানো, এবং আজকে প্রায় ধরুন 7-8 বছর ধরে মানে হুম আস্তে আস্তে অনেক কিছু পড়া, পরিবেশের এই বিভিন্ন সমস্যা নিয়ে চর্চা করা। তো এত হুম কিছুর পর আজকে আমি সক্রিয়ভাবে পরিবেশের বিভিন্ন আন্দোলন বলুন বা হুম, এই পরিবেশের যে সমস্যা চলছে, বন্যপ্রাণের যে সমস্যা চলছে, এই দুটো নিয়েই মানে আমি এবং আমার পুরো এন্টায়ার টিম আমরা কাজ করছি। আচ্ছা বা খুব ভালো ইন্সপিরেশন কিভাবে পেয়েছো সেটা শুনে। তো তুমি এখন তুমি যে ইঞ্জিনিয়ারিংটা পড়লে সেটা কিভাবে হলো, সেটা থেকে তুমি আবার বন্যপ্রাণে ব্যাক করলে, তো সেটা কি করে হলো? সেটা বলতে দেখুন, মানে অ্যাকচুয়ালি পরিবেশ নিয়ে যেমন ছোট থেকে ভালো লাগা ছিল, বন্যপ্রাণের প্রতি ভালো লাগা ছিল। তো হুম আমি খুব ভালো স্টুডেন্ট না হলেও অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। তো হুম বরাবরই ধরুন পড়াশোনাটাও নিজের মতো করে চালিয়ে যেতে হয়েছে। হুম তারপর মাধ্যমিকেও ভালো, প্রায় 82% মতো নাম্বার আসে হুম ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তারপর উচ্চ মাধ্যমিক দিই সায়েন্স নিয়ে, উচ্চ হুম মাধ্যমিকেও ভালো নাম্বার আসে। এবার হুম তখন আর কি মানে মানে মনে হয়েছিল যে একটা গতানুগতিক যদি মানে ইঞ্জিনিয়ারিং পড়ে একটা চাকরি বাকরি নিয়ে হয়তো হুম কাজকর্ম করতে হবে। তো হুম কিন্তু ব্যাপারটা হয়ে গেল যে ইঞ্জিনিয়ারিং তো কমপ্লিট করলাম, কিন্তু ওই হুম ক্যাম্পাসিং যখন হলো মানে তখন হুম দেখা যাচ্ছে যে বাইরের স্টেটে আমাকে কাজে চলে যেতে হবে। এবার আমি আচ্ছা দেখলাম যে আমি যদি ভালো প্যাকেজ নিয়ে বাইরের স্টেটে কাজে চলে যাই, তাহলে হুম সমস্যাটা হচ্ছে ধরুন এতদিন ধরে আমার এলাকায় বা এই গোটা হাওড়া জেলায় আমি যে কাজ করছি, এবং সব থেকে বড় হুম কথা হাওড়া জেলায় যে গুরুত্বপূর্ণ প্রাণীটা রয়েছে আমাদের হুম পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বিড়াল বা বাঘরোল, তো হুম তাকে রক্ষা করা নিয়ে যে কাজ করছি, আহত পশু পাখিদেরকে জীবন দিচ্ছি। তো হুম আমি চলে গেলে পুরো আমার টিমটা ঘেঁটে যাবে, এবং তার ওপর হচ্ছে মানে আরো সমস্যা আসবে, এবং সব থেকে বড় কথা যে আমি মানসিক শান্তি পাবো না। ওই জন্য চেষ্টা চালাচ্ছি যে অল্প টাকা মাইনে হলেও যদি আমার রাজ্যেই থাকা যায়, এবং হুম আমার রাজ্যেই যদি একটা ছোটখাটো কাজের মধ্যে থেকে আমি হুম কাজ করতে পারি, তার সঙ্গে আমার এই ওয়াইল্ড লাইফ বা এনভায়রনমেন্টের কাজটাও আমি করতে পারবো, তাহলে হুম অন্তত মানে মাইনে একটু কম হোক কিন্তু মানসিক শান্তিটা থাকবে, মানে অন্তত হুম ফ্রাস্ট্রেশনে ভুগতে হবে না আমার। বাহ! তোমার মতন ছেলেদের ডেফিনিটলি আমাদের রাজ্যের অনেক দরকার, আমাদের রাজ্যের বন্যপ্রাণেরও দরকার। আচ্ছা তো তুমি আচ্ছা তো এই ফিল্ডে তুমি এখন কাজ করছো, তো ফার্স্ট তোমার রেস্কিউ বন্যপ্রাণ উদ্ধারের গল্পটা মনে আছে কিভাবে করেছিলে? প্রথম আহ বন্যপ্রাণ কে ছিল? হ্যাঁ, সেটা একটু আহ, বলো। মনে আ- মনে হুম আছে বলতে ম্যাটারটা দেখুন, মানে অনেক ছোটবেলা থেকে তো এই ওয়াইল্ড লাইফের ব্যাপারটা দেখেছি। তো হুম যদি হুম একদম ছোটবেলায় প্রথম ওয়াইল্ড লাইফ রেস্কিউ এর ব্যাপার বলেন, তাহলে বলবো হুম আমার মানে আমার ওয়ান অফ দা ফেভারিট স্পিসিসও সেটা সেটা হচ্ছে হুম কাছিম বা টাটেল।
তো আচ্ছা টাটেল আচ্ছা। আমার খুব প্রিয়। ওই মানে হুম দেশের বাড়িতে অনেক ছোট তখন, আমি হয়তো 5-6-7 বছর বয়স, আমার হালকা হালকা হয়তো মনে আছে যে হুম বাবার সাইকেলে করে ওই কাছিমকে আমরা নদীতে ছাড়তে যাচ্ছি, এবং তখন তো এত আচ্ছা। স্মার্টফোন বা ক্যামেরা ছিল হুম না। তো তখন হুম ওই হুম ব্যাগে করে কাছিমকে নিয়ে গিয়ে আমাদের বাড়ি থেকে একটু দূরেই দামোদর নদী, তো ওই দামোদর হুম নদীতেই আমরা গিয়ে কাছিমটাকে ছেড়ে দিচ্ছি। তো এটা হুম মনে আছে। তারপর ওই বললাম যে দাদু একটা কাকের বাচ্চা পেয়েছিল, তো দাদুও যখন তাকে খাওয়াতো আমিও খাওয়াতাম ছোট হুম অবস্থাতে। হুম হুম তারপর হুম অনেক ছোটবেলায় ক্লাস 7-এ যখন পড়ি, তখন ওই আমি যে স্কুলে পড়াশোনা করেছি বাগনান হাই স্কুলে, হুম রাতের বেলা ক্লাসরুমে পাখা চলছিল, তো তখন হুম হুম ওই একটা লক্ষ্মী পেঁচা বা বারনাউল তো হুম। গিয়ে ওর ডানাটা ওই পাখায় লেগে ইনজিওর্ড হয়। তো আমি আচ্ছা। খবর পাওয়া মাত্রই ওই পেঁচাটাকে আমি বাড়ি নিয়ে আসি উদ্ধার করে। হুম এবং হুম তখন তো মানে বন দপ্তরের সঙ্গে এতটা যোগাযোগ ছিল না, তো তারপর বিডিও অফিসে জানাই। তারপর হুম বাবাও যোগাযোগ করে ফরেস্টের দুজন হুম স্টাফ আমাদের বাড়িতে আসে এবং পেঁচাটাকে উদ্ধার করে আমাদের লোকাল রেস্কিউ সেন্টারে নিয়ে যায়। এবং হুম এখন আমি সেই স্টাফেদের সঙ্গেই কাজ করি। মানে যখন হুম। কোনো রেস্কিউ ওয়ার্ক বা ধরুন কোনো ইল্লিগাল ওয়াইল্ড লাইফ ট্রাফিকিং, হ্যাঁ পাচার হ্যাঁ। যখন আমি কাজ করি, তো সেই হুম কাকুরাই আমার মানে আমার সঙ্গে কাজ করে, এবং তারাও আমাকে হাসতে হাসতে বলে যে তোমার হুম। এইটা সেই ছোটবেলা থেকেই রয়ে গেছে। তো ভালো আচ্ছা। লাগে। তো ওই ছোটবেলা হ্যাঁ থেকেই টাটেল, পেঁচা, তারপর ওই হ্যাঁ। কাক পাখি, এইগুলো বুলবুলি পাখির ছানা, তো এগুলো হুম ওই হুম। প্রথম প্রথম এইগুলো রেস্কিউ হতো আর কি। আচ্ছা আচ্ছা, বাহ। তো তোমার কথায় বুঝতে পারছি যে যেমনি আমরা সবসময় জঙ্গলে পশু পাখি নিয়ে কথা বলি, বাট এই যে গ্রামের দিকেও কত পশু পাখি থাকে, বন্যপ্রাণ আছে। তো হ্যাঁ। সেইগুলো বা তাদের কি কি তোমার সমস্যা এখন? তুমি ছোটবেলা থেকে দেখেছো অনেক পশু পাখি, কাদের কাদের হুম এখন হুম তোমাদের হাওড়া জেলায় পাওয়া যায়, আর তাদের হুম এখন হুম। কি কি সমস্যা ফেস করতে হচ্ছে, মানে, বা তোমার ছোটবেলা থেকেও এখন অব্দি যে চেঞ্জটা সেটাও কি তুমি হুম। দেখেছো বন্যপ্রাণের দিক দিয়ে? চেঞ্জ বলতে প্রথমত হচ্ছে, দেখুন, প্রথমত মানে আমি যতদূর জানি বা আপনিও হয়তো বিষয়টা অবগত, হুম যে যে হুম কোনো সংরক্ষিত বনাঞ্চলে যে পরিমাণ বন্যপ্রাণ না থাকে, তার থেকে হুম অনেক বেশি বন্যপ্রাণ কিন্তু থাকে মানে আউটসাইড অফ প্রোটেক্টেড এরিয়া, মানে হুম সংরক্ষিত বনাঞ্চলের বাইরে। এবং হুম বাঘ, সিংহ, হাতি, এরা তো ধরুন মানে খুব হাইলাইটেড অ্যানিম্যাল, বা এরা হুম। খুব মানে এদের যেহেতু মানে এরা খুব বিশালাকার প্রাণী, বা এরা হ্যাঁ। যেহেতু একদম মানে অ্যাপেক্স প্রিডেটার, মানে জঙ্গলে হুম এরা একটা শিকারী পাখি, বাঘ, সিংহ বা হাতি হুম একটা হুম বিশালাকার প্রাণী। তো এরা হুম কিন্তু মানে এদেরকে নিয়ে বরাবরই কিন্তু কাজ হয়, বা এদের জন্য কাজের জন্য ফান্ডও আসে, বা এদের হুম কাজ, এরা যেহেতু সংরক্ষিত বনাঞ্চলে থাকে, তো হুম এদেরকে হুম প্রোটেকশনও প্রচুর দেওয়া হয়। হুম কিন্তু হুম আপনি যদি দেখেন তাহলে সংরক্ষিত বনাঞ্চলের বাইরে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ প্রাণী থাকে। যেমন হুম ধরুন আমার এই হাওড়া জেলা, হুম। আমি একটা জেলা দিয়েই জাস্ট বলছি, হাওড়া হ্যাঁ। জেলা হচ্ছে হাওড়া নাম এসেছে হাওড় হুম। থেকে। এবার হ্যাঁ। হাওড় মানে কি? হাওড় মানে হচ্ছে ওয়েটল্যান্ড বা জলাভূমি। আর আমরা হুম সবাই জানি যে জলাভূমি মানে হচ্ছে একটা জীববৈচিত্র্যের আঁতুড় ঘর। কেমন না, হুম জলাভূমিতে যে জল আছে সেখানে প্রচুর মাছ আছে, প্রচুর পোকামাকড়, কীটপতঙ্গ, এই কাছিম, তার সঙ্গে ধরুন গোসাপ। তারপরে এই হুম জলাভূমির পাশাপাশি এলাকায় ধরুন অনেক স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায়, যেমন হুম মেছো বিড়াল, বাঘরোল, তারপর ধরুন বন বেড়াল, শেয়াল, নেউল, তারপর হচ্ছে আপনার প্রচুর প্রজাতির পাখি পাওয়া যায় এই জলাভূমির হুম আশেপাশে, সাপ পাওয়া যায়। তো এই হুম হাওড়া জেলা হচ্ছে যেহেতু জলাভূমি কেন্দ্রিক এলাকা, হাওড়া হুম নামটাই জলাভূমি থেকে এসেছে, হাওড় থেকে। হুম তো হুম সেই কারণে হাওড়ায় একটা গুরুত্বপূর্ণ প্রাণী পাওয়া যায়, সেটা হচ্ছে হুম। আপনার মেছো বিড়াল বা বাঘরোল, যেটা আমাদের আচ্ছা। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী। এবং তার সাথে হচ্ছে ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনে হুম সর্বোচ্চ সংরক্ষণের আওতায় বা শিডিউল হুম ওয়ান, মানে ভীষণ হুম ইম্পর্টেন্ট অ্যানিম্যাল।
এবং IUCN এর এন্ডেঞ্জার্ড বা ভালনারেবল স্পিসিসও বলতে পারেন। তো সেই জায়গা থেকে আগেকার দিনে কি হতো, ধরুন আগে কিন্তু এত নগর উন্নয়ন ছিল না। মানে আমি যদি ছোটবেলায় বলি, তাহলে আমার বাড়ির আশেপাশে প্রচুর জলা জমি, পুকুর, তারপর হচ্ছে ধরুন বড় বড় গাছপালা, তারপর নদী তীরবর্তী এলাকায় জঙ্গল, এগুলো ছিল। কিন্তু বর্তমানে হয়ে গেছে কি, বর্তমানে পপুলেশন বাড়ছে, মানুষের জনসংখ্যা দ্রুত বাড়ছে। আচ্ছা, আস্তে আস্তে নগর উন্নয়ন হচ্ছে, আরবানাইজেশন হচ্ছে, তার সাথে ধরুন কলকারখানা বাড়ছে, এবং তার সঙ্গে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ইল্লিগাল যে বিল্ডিং বানানো। আমরা কিন্তু একবারও কারখানার বিপক্ষে নয় বা নগর উন্নয়নের বিপক্ষে নয়, কিন্তু এই কারখানাটা যদি একটা জলাভূমি ভরাট করে হয়, বা একটা ফ্ল্যাট বাড়ি যদি একটা পুকুর ভরাট করে হয়, তাহলে কিন্তু জীববৈচিত্র্যের বেঁচে থাকতে সমস্যাটা হচ্ছে। এবার এই সব যে মানে প্রবলেম গুলো যে চলছে, তার সাথে ধরুন গ্রামের দিকে যে রাস্তাগুলো আগে ছিল, যে রাস্তাগুলো আগে বন্যপ্রাণীরা অবাধে পারাপার করতো, সেগুলো দ্রুত চওড়া করা হচ্ছে। তো এগুলোর জন্য কি হচ্ছে না, একটা ধরুন মেছো বিড়াল বা একটা শেয়াল বা একটা ধরুন বন বেড়াল, এরা তো নিশাচর প্রাণী, মেছো বেড়াল বা বন বেড়ালরা। তো এরা রাত্রেবেলা যখন সেই রোডটা ক্রস করছে, সমস্যা হচ্ছে যে দ্রুত গতির গাড়ি তাদের ধাক্কা মারছে, এবং ধাক্কা মারার ফলে তাদের সিভিয়ার সমস্যা, মানে তারা মারা যাচ্ছে, কোথাও কোথাও তো মানে মানে মারাত্মক ভাবে ইনজিওর্ড হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই ধরুন মারা যাচ্ছে। এবং হাওড়া জেলায় এই বাঘরোলের পপুলেশনটা কিন্তু এখনো ভালো সংখ্যায় আছে। মানে যেহেতু গ্রামীণ হাওড়ায় এখনো এই ধরুন খড়ি বন, হোগলা বন, জলা জমি, নদী তীরবর্তী জঙ্গলগুলো আছে, তো এখানে কিন্তু প্রচুর বন্যপ্রাণী আছে। এবার এগুলোকে যেটা করতে হবে কি, আমাদেরকে কিন্তু রক্ষা করতে হবে, না করলেই সমস্যা। মানে জায়গা যদি আমরা প্রোটেক্ট করে ফেলি, তাহলে অ্যানিম্যালরা নিশ্চিন্তে বাঁচতে পারবে। এবার এগুলো গেল তো যে নগর উন্নয়নের জন্য বা রোড ক্রস করার জন্য বা গাছপালা কেটে দেওয়ার জন্য এদের সমস্যা। আর একটা প্রবলেম ছিল যে যেটা মানে ছোটবেলা থেকেই আমি দেখেছি, সেটা হচ্ছে ধরুন এই কাছিমকে পেলেই খেয়ে নেওয়া, মানে কচ্ছপকে খাওয়া। সেকেন্ড হচ্ছে ধরুন পাখির বাচ্চা, মানে অবাধে পাখি পেড়ে নিয়ে খাঁচায় পোড়া। এবার সেটাও একটা বিরাট সমস্যা। তার সাথে হচ্ছে এই মেছো বিড়ালের, ওর গায়ে হচ্ছে স্পট, মানে ছিট ছিট দাগ আছে, মানে স্পটের মতো। ফলে সমস্যাটা হচ্ছে মেছো বিড়ালকে নিয়ে একটা রিউমার্স ছড়িয়ে আছে বা একটা ভ্রান্ত ধারণা, যে মেছো বিড়াল মানে হচ্ছে বাঘ, আর তার সাথে হচ্ছে এই বাঘরোল নাম। তো বাঘরোলের রোলটা কেটে দিলে বাঘ আসছে, তো ওই বাঘ, এবার সেই থেকে মানুষের একটা ভুল আতঙ্ক থেকে বাঘরোলকে পিটিয়ে মেরে দেওয়া। এবং আমিও ছোটবেলায় দেখেছি যে বন বিড়াল বা বাঘরোলকে পিটিয়ে মেরে দিয়ে টাঙিয়ে রেখেছে, তখন অনেক ছোট, খারাপ লাগতো, বলতাম কেন মেরেছো, তো লোক বলছে না বাঘ মানুষকে কামড়াবে। তো এই একটা রিউমার ছিল। তার সাথে তো কাছিম খাওয়া, তার সাথে হচ্ছে এই যে শিকারীরা যে আসতো, মানে মাঝে মাঝে শিকারীরা আসছে, এসে তারা অবাধে বন্যপ্রাণী মেরে নিয়ে তারা চলে যাচ্ছে। এবার এই সমস্যাগুলো কিন্তু অনেকটা আমরা আটকাতে পেরেছি। ধরুন শুধুমাত্র একা চিত্রপ্রামাণিক নয়, চিত্রপ্রামাণিকের মতো আরো যেসব ছেলে মেয়েরা কাজ করছে পরিবেশ নিয়ে, বিভিন্ন সংগঠন কাজ করছে, বন দপ্তর কাজ করছে, তো এত কিছু সচেতনতার ফলে তো হয়েছে কি, যে এই যে পিটিএ মারাটা মানে অনেকটাই কমে গেছে। কাছিম খাওয়াটাও তুলনামূলক কমেছে, তবুও চলছে, সেটাও আরো সচেতনতা করলে কমে যাবে। তারপর এই পাখি পেড়ে নেওয়া, ধরে নেওয়া, এটাও কমেছে। আর আদিবাসী শিকারীদের আশাটা কিন্তু আমরা প্রায় 90% ওপর আটকে দিয়েছি, কারণ তাদেরকে অ্যাওয়ার করে, তাদেরকে বুঝিয়ে, মাল্টিপল মানে আপনার মানে রীতিমতো মানে পেট্রোলিং করে আমরা এদের কিন্তু মানে এই প্রবলেম গুলো আটকেছি। কিন্তু এইগুলো তো মানে বাহ্যিক প্রবলেম, গোড়ায় যে প্রবলেম, এই যে হ্যাবিট্যাট নষ্ট, এইটা কিন্তু চলছে। তো এইটা একটা মানে বিরাট সমস্যা, এই জঙ্গল সাফ করা, জলাভূমি ভরাট, পুকুর ভরাট, বা এই যে ধরুন অ্যানিম্যালের বাসস্থান কেড়ে নেওয়া,
এই হুম সমস্যাটা এখনো কিন্তু মারাত্মকভাবে চলছে। আর হুম হাওড়া যেহেতু নিয়ারেস্ট কলকাতা, তো হুম হাওড়াতে তো দ্রুত ইন্ডাস্ট্রি মানে শুরু হয়ে গেছে, প্রচুর হুম হচ্ছে। হুম হুম ইন্ডাস্ট্রি হোক, তাতে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কর্মসংস্থানও দরকার, কিন্তু হুম সাস্টেনেবল ডেভেলপমেন্ট হোক, মানে হুম অ্যানিম্যালদেরও থাকার জন্য কিছু বাসস্থান চিহ্নিত করে সেগুলোকে যাতে প্রোটেক্ট করা যায়। হুম 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 ঠিক ঠিক একদম হুম ঠিক। তো তোমার যে কাজ করছো, সংরক্ষণের কাজ করছো, সেখানে তোমার তো একটা টিম বানিয়েছো এখন। তো হুম সেই টিম হুম কিভাবে তৈরি হলো? আর তারা কি করছে? টিম, তারা কিভাবে অনুপ্রাণিত, ওরা কিভাবে তোমার প্রেরণা পেয়েছে, করে কিভাবে হ্যাঁ, কাজ করছে? হুম টিম বলতে দেখুন, প্রথম যখন এই কাজকর্মগুলো করতাম তখন তো একা একা করতাম। তারপর হুম আমাদের এখানে স্থানীয় একটা হাওড়ার সংস্থা আছে, হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ বলে। সেখানেও হুম বহু পরিবেশ প্রেমী লোকজনের একটা, মানে সেখানেও বিভিন্ন পরিবেশ প্রেমী লোকজন আছেন, তো সেই হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সঙ্গেও আমি যুক্ত হই। এবং তার হুম সাথে হচ্ছে আপনার মানে আমি যখন কাজগুলো করতাম, তখন সেই কাজ ধরুন, আমি আজকে ধরুন একটা পাখিকে এনে সুস্থ করে তাকে রিলিজ করে দিচ্ছি, বা একটা হুম সাপ উদ্ধার করছি, তো সেটা আমি ধরুন আমার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে আপলোড করছি। তো হুম মানুষজন কিন্তু দেখছে এই যে চন্দ্রবোড়া সাপের যে লেজে বিষ নেই, তো সেই হুম চন্দ্রবোড়া মানে গ্রামের দিকে বলে চন্দ্রবোড়া সাপের লেজে বিষ আছে, কিন্তু হুম আমরা যখন জানলাম যে না, এর তো লেজে বিষ নেই, সাপের বিষ তার দাঁতে, তো যখন হুম ছবিটা আমরা আপলোড করছি, তো অ্যাকচুয়ালি দেখুন, মানে প্রতিটা গ্রাম বা প্রতিটা এলাকাতেই কিন্তু পরিবেশ প্রেমী লোকজন আছে যারা হুম বন্যপ্রাণী বা পরিবেশকে ভালোবাসে, কিন্তু হুম তারা সঠিক চ্যানেলাইজ নয়। মানে ধরুন তার হুম ইচ্ছা আছে সাপটাকে বাঁচানোর, কিন্তু হুম উদ্ধার করার মতো লোক তার হাতে নেই। এবার হুম আমরা হুম যখন ধরুন সোশ্যাল মিডিয়ায় সেটা আপলোড করছি, তখন হুম যখন ধরুন এই আমাদের যে সমস্ত মিডিয়ার যে দাদারা দিদিরা আছে, যারা সেটাকে হ্যাঁ ধরুন আজকে একটা সাপ উদ্ধার হয়েছে বা বাগরোল উদ্ধার হয়েছে, সেটাকে তারা তাদের দৈনিক সংবাদপত্র বা ইলেকট্রনিক্স মিডিয়ায় দিচ্ছে, তখন সেটা মানুষ দেখছে, সেখান থেকে তারা হ্যাঁ সচেতন হচ্ছে। তো হুম এইগুলো করে করে, বা ধরুন আমি একটা স্কুলে সচেতনতা শিবির করতে যাচ্ছি, বা হ্যাঁ কলেজে, হ্যাঁ বা ধরুন হ্যাঁ কোনো একটা গ্রামের একটা হয়তো বহু পুরনো পুজো, তো সেখানে আমরা করছি, প্রচুর মানুষের সমাগম, তো তারা হ্যাঁ পরিচিত হচ্ছে। এবার আমরা আমাদের একটা করে হেল্পলাইন নম্বর দিয়ে আসছি, তো তারা হুম সেই নাম্বার থেকে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে মানে টাচে আসতে চাইছে, বা তারাও সেই কাজটা করতে চাইছে। এবার আচ্ছা আমি দেখলাম যে একা চিত্রপ্রামাণিকের পক্ষে ইম্পসিবল ব্যাপার এত সমস্যা সামলানো। ওই জন্য হুম আস্তে আস্তে আমাদের টিমে আরো অনেক ছেলে মেয়েরা যুক্ত হতে শুরু করলো। যেমন আমাদের সঙ্গে এখন আমারই খুব কাছের একজন স্নেক রেস্কিউয়ার ভালো আমরা তৈরি করেছি, সেটা হচ্ছে সুমন্ত দাস, রঘুনাথ মান্না, ঝিন্নন হুম প্রধান, ইমন হুম কল্যাণ ধারা, সুমন পাঠক, সুপ্রকাশ আদক, তো এরা হুম তো পলাশ প্রধান, এসব ছেলে মেয়েরা তৈরি হচ্ছে। তারপর হুম হাওড়া জেলারই অন্যান্য প্রান্তে ধরুন এই অর্পণ দাস, সৌম্যজিৎ শেঠ, এরাও হুম কাজ করছে। এবার আমাদের হুম যারা সিনিয়র আছে, তারা দেখছে কি যে আমরা কাজ করছি, তো তাদের হুম কিছুটা পরিশ্রম কমছে। আবার হুম আমরা যে কাজ করছি, আমরা আবার ধরুন একটা পাখি হয়তো উদ্ধার হয়েছে সেই আমার বাড়ি থেকে 50 কিলোমিটার দূর, তো আমার পক্ষে তো উদ্ধার হুম করে আনা তাকে সম্ভব নয়। তো হুম আমি হুম হয়তো হুম আমার ওখানে যে ছেলেটি আছে তাকে বলে দিলাম, তো সে তাকে হুম ট্রিটমেন্ট করছে, আমরা তাকে হুম প্রপার গাইড করে দিচ্ছি। তো হুম এই হুম করে করে কি না, এবার আমাদের কাজ আমরা এবার তাদের ওপর দিয়ে দিচ্ছি। এবার এখন তো আমাদের গ্রামে গ্রামে বহু ছেলে মেয়ে তৈরি হয়েছে, ছোট ছোট মেয়ে ছেলেরা, তো তারা কি করছে, গ্রামে কেউ যদি কচ্ছপ ধরে এনে খাবো ভাবে, হুম, তো তারা আমাদেরকে কিন্তু ফোন করে খবরটা জানিয়ে দিচ্ছে। এবার আমরা যে কাজটা করছি, বন দপ্তর আমাদের সঙ্গে কিন্তু ভীষণ হেল্প করছে আমাদের, এবং হুম, আমরা যখন যে সমস্যাটা তাদের বলছি, তারা চেষ্টা করছে আমাদের পাশে দাঁড়ানোর। তো হুম, প্লাস তো ধরুন এলাকার যে মানে প্রশাসনিক যে প্রধানরা আছেন, বিভিন্ন ধরুন বিধায়ক বলুন, পঞ্চায়েতে বলুন প্রধান, তারপর ধরুন লোকাল যে থানা, থানার ইনচার্জ বিডিও, হুম, বা ধরুন আমাদের যিনি এসপি আছেন বা মহকুমা শাসক, তো আমরা বিভিন্ন সমস্যা তাদের কাছে গিয়ে বলছি, এবং হুম, তারা কিন্তু আমাদেরকে রেসপন্স করছেন, এবং তারাও জিনিসটাকে মারতে চাইছেন না, তাদেরও হুম,
বিডিও অফিসে যদি একটা সাপ ঢুকে যায়, তো তারা সেটাকে পুনর্বাসন দেওয়ার জন্য দেন অ্যান্ড দেন আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করছে, এবং আমি হয় আমি থাকলে আমি যাই, না হলে আমাদের এই সুমন্ত, রঘুনাথ, ইমন টিমন বা ধিন্দন টিন্দন এরা চলে যাচ্ছে, তো এরা সেটা রেস্কিউ করে নিয়ে চলে আসছে। আচ্ছা, বাহ, খুব ভালো কাজ করছো তোমরা। তো যেহেতু বন্যপ্রাণ নিয়ে কাজ, অনেক সময় সাপের রেস্কিউ থাকে, তো এইসবে তো অনেক চ্যালেঞ্জ থাকে, ইভেন লাইফ থ্রেটনিং সিচুয়েশন হয়, কারণ কি তোমরা সাপের তো অফকোর্স বিষাক্ত সাপেদেরও তোমরা উদ্ধার করছো, তো সেই কি কি চ্যালেঞ্জেস তোমাদের কাজে? চ্যালেঞ্জেস বলতে ম্যাডাম, প্রথম যেটা হচ্ছে চ্যালেঞ্জ বলতে প্রথমত হচ্ছে ফান্ড, মানে কাজ তো করা হচ্ছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু ধরুন একটা সাপ উদ্ধার করতে যেতে ধরুন আমাদেরকে প্রায় 10 কিলোমিটার, 20 কিলোমিটার, কখনো 30 কিলোমিটারও যেতে হয়। তো এবার এই যে উদ্ধার করতে যাওয়া হচ্ছে, তো সাপটা উদ্ধার করবার জন্য তো নির্দিষ্ট তো অনেক ইকুইপমেন্ট দরকার। ধরুন আমারও একটা পিপিটি দরকার, প্রপার গাম বুট, একটা গ্লাভস, একটা স্টিক, একটা স্নেক রেস্কিউ করার ব্যাগ। তো এইগুলো সত্যি কথা বলতে প্রচুর কস্টলি। তো এবার এইগুলো তো মানে আমাদের তো ইকুইপমেন্টের প্রচুর অভাব মানে আছে। মানে আমরা মানে আমাদের রেস্কিউয়ার আছে, কিন্তু আমরা তাদের ইকুইপমেন্ট দিতে পারছি না, যেহেতু মানে টাকা পয়সার একটা সমস্যা। তার উপর ধরুন এই যে পার ডে এই রেস্কিউ এর জন্য যেতে গেলে ধরুন গাড়ির একটা তেল খরচ তো আছে, তার উপর ধরুন কোনো আহত পাখি, বা ধরুন আমি যদি বলি এই পেঁচা যদি বাড়িতে আসে আহত, তো তাকে আমাকে খাওয়ানোর জন্য পেঁচার স্বাভাবিক খাবার ইঁদুর। এবার ইঁদুর তো আমি রোজ ধরতে পারবো না, হয়তো সপ্তাহে 3 দিন ধরলাম, কিন্তু ওকে তো বাকি 4 দিন বা বাকি 5 দিন তাকে তো আমাকে ওই চিকেনের কিমা খাওয়াতে হবে। এবার ধরুন পার ডে তার জন্য চিকেন আনা, তার মেডিসিন গুলো তাকে প্রপার দেওয়া, একটা ব্যথার ওষুধ, হজমের ওষুধ, তাকে কেটে গেলে বা ছড়ে গেলে তাকে সেখানে স্প্রে দেওয়া, তো এইগুলোর একটা তো বিরাট খরচ আছে। এবং আরো সমস্যা যেটা হচ্ছে যে আমাদের কাছে এখনো নির্দিষ্ট কোনো ক্যামেরা নেই, বা ধরুন ট্র্যাপ ক্যামেরা নেই। আমরা চেষ্টা করছি যাতে ওই অ্যানিমালটাকে ওখান থেকে মানে মানে যে বাচ্চাটাকে তার মাই নিল কিনা সেটা একটা ট্র্যাপ ক্যামেরা বসিয়ে সেটা চেক করা, কিন্তু আমাদের ট্র্যাপ ক্যামেরা নেই, বা নর্মাল ক্যামেরাও নেই যে আমরা দূর থেকে তুলবো। তার সাথে ধরুন একটা রেস্কিউ করার জন্য তো একটা প্রপার গাড়ির দরকার হয়, সেই গাড়িও আমাদের কাছে নেই। কিন্তু এই চ্যালেঞ্জেস গুলো তো আছেই, তার সাথে মানে রেস্কিউ সেন্টার তো অনেক পরের কথা, ছেড়ে দিন। আপাতত তো আমার বাড়িরই একটা পোর্শনে আমরা এগুলোকে এনে চিকিৎসা করি, এবং যেগুলো সিভিয়ার প্রবলেম হয় সেগুলো বন দপ্তরকে নিয়ে আমরা জুতে পাঠিয়ে দিই। আর বাকি সমস্যা হচ্ছে তো এই এই অর্থনৈতিক প্রবলেমটা তো আছেই, এবং বাকি প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে এই যে কাজ করি, তো লোকে মানে মানে লোকে মানে ভাবে যে মানে প্রচন্ড ক্রিটিসাইজ করে, মানে লোক ভাবে যে আমরা বোধহয় বাউন্ড এইটা করতে, মানে আমাদের আর কোনো কাজ নেই। এবার ধরুন আমাদের সমস্ত ছেলে মেয়েরা যে যার প্রত্যেকটা তাদের আলাদা আলাদা কাজ আছে, তার সাথে তারা এই সংরক্ষণের কাজগুলো করে। তো ফোন করেই মানে মানে একদম অর্ডার দেওয়া, নোংরা ব্যবহার করা, এগুলো তো করেই। তারপর ধরুন আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি সাপটা রেস্কিউ করি কেন? কারণ একটা সাপ, একটা যদি ধরেন গোখরো সাপই ধরে নিন বা স্পেকটাকেল কোবরা, সে সারা বছরে প্রায় 1000 খানেক ইঁদুর খায়। তো আমি তাকে যে রেস্কিউ করছি বা আমি তাকে যে নিয়ে আসছি, আমি তো সাপুড়ে নয়, আমি রেস্কিউয়ার বা উদ্ধার কর্মী। কিন্তু মানুষজন ক্রিটিসাইজ করছে যে সাপুড়ে, এই মানে ছোট করা, ছেলে মেয়েদেরকে এন্থু দেওয়ার জায়গায় তাদেরকে মানে বিভিন্ন মানে উল্টো পাল্টা কথা বলা। তো এগুলো একটা মানসিক দিক দিয়ে বিরাট চ্যালেঞ্জেস। আর তার সাথে তো অবশ্যই বিষধর সাপ রেস্কিউ করা একটা চ্যালেঞ্জের তো বিষয়, কিন্তু আলটিমেট মানে আমি দেখেছি যে মানে মানে আমরা যদি এই এখনকার দিনের এই সো কল্ড যেসব স্নেক রেস্কিউয়াররা আছে, যারা ওই ইউটিউব ভিডিও বা যারা এই ভিডিও নিয়ে বেশি মাতামাতি করে, তো এই ভিডিও মানে করাটা তো ঠিক নয়, বা ইউটিউব করছি লোক ওই সাপের গলা চাগিয়ে দিচ্ছি, এগুলো উচিত নয়।
তো হুম এগুলো তারা করে, কিন্তু আমাদের কাজ হচ্ছে আমরা প্রপার সেফটি নিয়ে সাপটাকে আমরা আমাদের প্রপার পিপিটি পরি, সাপটা হুম। আমরা রেস্কিউ করি, দিয়ে ব্যাগিং করি, দিয়ে আবার তাকে বন দপ্তরের সহায়তায় আমরা গভীর জঙ্গলে তাকে মুক্ত করে দিই। তো আচ্ছা। চ্যালেঞ্জেস তো আছেই ম্যাম, কারণ হুম রাস্তা দিয়ে হাঁটলে আপনাকে মানে আমাকে গাড়িও ধাক্কা মেরে দিতে পারে, কিন্তু তা বলে কি হুম আমি হুম রাস্তায় বাইক নিয়ে বেরোবো না? সেরকম হুম সাপও যে আমি রেস্কিউ করছি, হয়তো ইন ফিউচার আমারও অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু মানে ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্টটা আমরা যতটা চেষ্টা করি যে নিজেদেরকে সুরক্ষিত রাখা এবং তাকেও সুরক্ষিত রাখা আর কি। হুম হুম। হুম ঠিক ঠিক। হুম আচ্ছা, আর তার সাথে রেস্কিউ এই ওয়ার্কের সাথে তোমরা তো অনেক প্রচারের কাজও করছো হুম স্কুল হুম কলেজে। হুম তো হুম ওখানে হুম বাচ্চাদের কি রেসপন্স পেয়েছো, বা কলেজের স্টুডেন্টদের থেকে কেমন রেসপন্স পাও? রেসপন্স তো ম্যাম খুব ভালো, কারণ হুম স্কুল কলেজ এখন তো শুধুমাত্র হাওড়া জেলায় নয়, আমরা হুম বিভিন্ন জেলায় আমরা সচেতনতা শিবির করি, এবং হুম বিভিন্ন স্কুল কলেজ থেকে আমাদেরকে আমন্ত্রণও জানানো হয় যে হুম কোনো স্পেশাল ডে, ধরুন এই 22শে এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে ছিল, বা ধরুন হুম এই মে মাসেও আপকামিং মেতে 22শে মে আসছে আমাদের ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে বা জীববৈচিত্র্য হুম দিবস। তো এই স্পেসিফিক ডেট গুলো আমরা পালন করি, এবং হুম 24শে মে আসছে ওয়ার্ল্ড টাটেল ডে বা হুম কচ্ছপ দিবস। তো হুম এইগুলো আমরা মানে মোটামুটি পালন করি, বা এই স্কুল কলেজে আমরা যে প্রোগ্রাম গুলো করি, তো হুম হুম এতে হচ্ছে মানে মানে আপনার হচ্ছে মানে মানে রেসপন্স খুব ভালো, কারণ হুম ছাত্রছাত্রীরা যখন মানে এগুলো নিয়ে দেখে বা এগুলো নিয়ে ভাবে, হয়তো কেউ বাড়িতে পাখি পুষে রেখেছে, কিন্তু হুম সে যখন সরি আমি একটু আগে বলেছিলাম 24শে মে টাটেল ডে, ওটা 24শে মে নয়, ওটা 23শে মে। তো আচ্ছা। যাই হোক, তো হুম আপনার হচ্ছে স্কুল কলেজে প্রোগ্রাম গুলো করলে কি হয় না, স্কুল কলেজে প্রোগ্রাম করলে ছেলেমেয়েরা, ইয়ং ছেলেমেয়েরা তারাও ইন্টারেস্টের সাথে দেখছে। হয়তো তারা জীবনে কোনোদিন ওই বাঘরোল বা মেছো বিড়াল দেখেনি, কিন্তু হুম তারা দেখছে যে আমি তাদের সামনে যখন অডিও ভিজুয়ালে যখন ভিডিও চালাচ্ছি, যে একটা মেছো হুম বেড়াল রাতের বেলা হেঁটে হেঁটে যাচ্ছে, পুকুর হুম পাড়ে বসে আছে, তো তারা ভীষণ ইন্টারেস্ট পায়। বা ধরুন একটা হুম কচ্ছপ আছে, তারা জানতো যে লাউডগা সাপ চোখ তুলে খেয়ে নেয়, কিন্তু হুম তাদেরকে যখন আমি ভিডিওতে বলছি যে না, লাউডগা সাপ খুব ভালো একটা সাপ, এর হুম বিষে মানুষের ক্ষতি হয় না, তো তারাও হুম বুঝছে যে না, তাহলে তো আমরা ভুল জানতাম। তো হুম তাদেরও কিন্তু ইন্টারেস্ট গ্রো করছে, এবং সত্যি কথা বলতে ধরুন মানে আমার পক্ষেও তো সারা জীবন এত কিছু প্রোটেক্ট করা সম্ভব নয়। তো হুম আমরা হুম যদি এই পরিবেশের যে বীজটা যদি আমাদের হুম ছোট ছোট এই ছেলে মেয়েদের বা আপকামিং জেনারেশনের ছেলে মেয়েদের ঘাড়ে তুলে দিই, তাহলে হুম কিন্তু তাদের মধ্যে ধরুন একটা কলেজে গেলে হয়তো 200 ছেলে মেয়ে, 200 বা 200 জন আমাদের ওই ওয়ার্কশপ বা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা অ্যাটেন্ড করলো। তো হুম 200 জনের মধ্যে 5 জন আমাদেরকে, তো অন অ্যাভারেজ 5 জন নয়, এটা কমই হুম বলছি, অন্তত হুম 15, 20, 30 জন আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেয়, এবং আমাদের হুম নাম্বার হুম টাম্বার দেওয়া থাকে, এবং তারাই তাদের এলাকার যে সমস্যা তারা কিন্তু হুম আমাদেরকে পরবর্তীকালে সেগুলো বলতে থাকে, যে একটা কোথাও সাপ বেরোলো, বা একটা হুম শিকারি এলো, বা একটা সাপুড়ে হুম এলো, তো তারা দেন হুম অ্যান্ড দেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে। হুম হুম। রাইট। হুম। বাহ। আচ্ছা, আর তো যে ইয়াং জেনারেশন নিয়ে তো কাজ করছোই, তো এবার তোমার ফিউচারে তোমার কি করার ইচ্ছা পরবর্তীকালে, আর তার সাথে ওখানকার যে বন্যপ্রাণ তোমাদের, তোমার হাওড়া জেলার বা তার আশেপাশে, তো ওদেরও কি তোমার মনে হয় কি দরকার, মানে যেটা ওদের সংরক্ষিত করতে হেল্প করবে? দরকার বলতে ম্যাম প্রথমত তো হচ্ছে আমি যেটা যে কোনো অনুষ্ঠানে গেলেও বলি, যে কোনো রাজনৈতিক নেতৃত্বর সাথে দেখা হলেও তাদেরকে বলি, বা হুম প্রশাসনিক যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সামনেও কথাটা বারবার বলি। প্রথমত হচ্ছে আমাদের সবাইকে, যে লোকে বলে না যে গাছ লাগানোর থেকেও বেশি জরুরি হচ্ছে পুরনো যে গাছগুলো আছে তাদের প্রোটেক্ট করা।
তো প্রথমত হচ্ছে একটা জিনিস, এই বন্যপ্রাণ উদ্ধার বলুন বা বহু বন্যপ্রাণী, প্রায় হাজার হাজার বন্যপ্রাণী আমি এবং আমার টিম আমরা উদ্ধার করেছি। আহত পশু পাখিকে সেবা শুশ্রূষা করে মানে প্রকৃতিতে ফিরিয়ে দিয়েছি। সাপের ডিম আপনাকে তো বোধহয় আমি পাঠিয়েছিলাম, যে সাপের ডিম হ্যাচ হচ্ছে, কচ্ছপের ডিম হ্যাচ হচ্ছে। তো এগুলো করেছি। কিন্তু একটা জিনিস আমি দেখেছি, যে বন্যপ্রাণের আবাসস্থল যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আজ থেকে 10-15 বছর পর এই হাওড়া জেলাতে আর এই রাজ্য প্রাণী মেছো বিড়ালও পাওয়া যাবে না, বা একটা মানে পাখির হ্যাবিট্যাট নষ্ট করে দিলে সেই পাখিও পাওয়া যাবে না। তো সেই থেকে না, মানে এখন একটা জিনিসে জোর দিয়েছি, যে অন্তত যতদিন বেঁচে আছি ততদিন মানে কিছু জঙ্গল আমাকে তৈরি করে দিয়ে যেতে হবে, মানে অন্তত সেগুলো সুরক্ষিত করে দিয়ে যেতে হবে। এবার হাওড়া জেলা যেহেতু রাজ্য প্রাণী মেছো বিড়ালের আঁতুড় ঘর, বা মানে বলতে পারেন ভালো সংখ্যায় আছে, তার সাথে বহু মানে বিপন্ন বন্য প্রাণী আছে। যেমন ওই আমাদের IUCN এর একটা ইনডেঞ্জার্ড স্পিসিস আছে পিকক সফট সেল টার্টেল, বা ময়ূরী বা ধুম কাছিম। তো এরাও বিলুপ্ত প্রায় কাছিম। তার সাথে ধরুন গাঙ্গেয় শুশুক আছে, বা গ্যাঞ্জেটিক ডলফিন, যেটা আমাদের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল অফ ইন্ডিয়া। তো এরা কিন্তু সংখ্যা এদের কমতেই থাকবে। লাস্ট 3 বছরে যদি হিসেব করি, আপনার শুধু হাওড়া জেলায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে প্রায় 50 থেকে 60টা বাগরোল। মানে ভাবতে পারছেন কি মারাত্মক পরিস্থিতি। তো আমরা যদি তাদের বাসস্থান না দিই তাহলে কিন্তু হবে না। ওই জন্য একটা জিনিস মেনে নিয়েছি, যে যদি আমাদের আজকে সামাজিক উন্নয়ন হয় বা অর্থনৈতিক উন্নয়ন হয়, তাহলে প্রাকৃতিক উন্নয়ন করতে হবে। সেই জন্য এখন একটা জিনিসে ব্রতী হয়েছি, যে জঙ্গল বা মানে জীববৈচিত্র্য সুরক্ষিত কিছু এলাকা, যেগুলো নিয়ে আমার সঙ্গে অলরেডি প্রশাসনিক বা সরকারি স্তরে কথাবার্তা চলছে। তো আমরা সেই জীববৈচিত্র্য সংরক্ষিত কিছু এলাকা তৈরি করব, এবং সেখানে যাতে বন্যপ্রাণীরা অবাধে থাকতে পারে, বা মানে খুব ভালোভাবে তারা নিশ্চিন্তে বাঁচতে পারে। অন্তত শুধুমাত্র হাওড়া জেলাতেই আপাতত শুরুটা করি, যাতে একটা পায়োনিয়ার প্রজেক্ট হয়, যাতে অন্যান্য জেলাও সেটাকে কপি করতে পারে, বা সেটাকে মানে ভেবে তারাও যাতে আবার তাদের জেলাতে এগুলো করতে পারে। মানে এটা অন্তত করার, প্রতিটা থানার অন্তত কিছু কিছু এলাকা গ্রিন জোন করতে হবে। এটা নিয়েও মানে ইচ্ছা আছে, যে গ্রিন জোনে যেখানে ডেভেলপমেন্ট খুব একটা হবে না, যাতে সেখানে অ্যানিম্যালরা নিশ্চিন্তে থাকতে পারে। এখন সেইটার মানে এই মেন হচ্ছে জঙ্গল তৈরি করার ওপর আমি বা আমার টিমের ছেলেমেয়েরা আমরা জোর দিয়েছি, এবং সেই নিয়েই আমাদের প্রশাসনিক স্তরে কথা চলছে। আর ওই আর একটা জিনিস যেটা আমরা একদমই পছন্দ করি না, যে ওই বিশ্ব পরিবেশ দিবস বা কোনো স্পেশাল ডেতে ওই 100, 200, 500 গাছ লাগিয়ে দিলাম। আমরা কোনোদিনই সেটা করি না। আমি ব্যক্তিগতভাবে সারা বছরে 5টা গাছ লাগাই, এবং 5টা গাছ আমি লাগাই না, সেটাকে আমি দত্তক বা অ্যাডপশন নিই, যাতে ওই 5টা গাছ আমি দেখভাল করতে পারি এবং তারা যাতে বড় হয়। তো এইগুলো আরো বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। সামনে বর্ষাকাল আসছে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে বলা আছে সিড কালেকশন করতে, যেমন এই আমের আঁটি, জামের বীজ, কাঁঠাল, তারপর তেঁতুল, খেজুর, এইসব ফলের বীজগুলোকে তারা রাখবে। এবং আমরা বর্ষার সময় ঠিক নদীর পাড়ে বা বাঁধের ধারে, রাস্তার ধারে আমরা ওই বীজগুলো ছড়িয়ে দিই, যাতে বীজ থেকে ফলের গাছ হতে পারে। আর তার সাথে আমরা আরো বেশি বেশি করে আমরা সচেতনতায় জোর দিয়েছি, কারণ মানুষ যদি সচেতন হয় তাহলেও অনেকটা সম্ভব। এবং আমরা এই এলাকার যে ধরুন এই জলাভূমি ভরাট, পুকুর ভরাট, এগুলোকেও যাতে আটকানো যায়, সেই জন্য প্রশাসনিক যারা প্রধান আছেন তাদেরকেও অবগত করছি। আর তার সাথে হচ্ছে আমাদের এই হাওড়া রুরালে যেসব মানে করিডোর গুলো এই মেছো বিড়াল বা বন বিড়াল যারা রোড ক্রস করে, এবং যে জায়গাগুলো অ্যাক্সিডেন্ট রাতে এদের বেশি হয়, তো ওই এলাকাগুলোয় আমরা স্পিড ব্রেকার বসিয়ে বড় বড় করে অ্যাওয়ারনেস বোর্ড আমরা দেওয়ার জন্য মানে আমরা অলরেডি মানে আমাদের স্থানীয় মানে আপনার বিডিও অফিসে এবং বন দপ্তরে আমরা বলেছি। তো আমরা ওই স্পিড ব্রেকার গুলো আমরা ওই জায়গায় ইনস্টল করব।
বাহ! আচ্ছা। অনেক ভালো, ভালো সাজেশনস তুমি অলরেডি ভেবে রেখেছো অ্যান্ড হোপফুলি এগুলো ফিউচারে হবে। হুম। আচ্ছা, তো যেহেতু তুমি নিজেও পার্ট অফ দ্য ইউথ একজন, হ্যাঁ। আর প্লাস তুমি নিজেরও থেকেও যারা ছোট তাদের ইন্সপায়ার করছো, তো তাদের জন্য তোমার কি মেসেজ আছে তাদের কনজারভেশন জন্য রিলেটেড? হুম কনজারভেশনের জন্য শুধু ছোট ছোট ছেলে মেয়ে বা ইয়াং জেনারেশনকে নয়, তাদের মা বাবাদেরকেও আমার বলার যে তাদের হুম মানে বিশেষত মানে এই সব ছেলে মেয়েদের যারা মা বাবা আছেন, তো তারা হুম তো ধরুন যখন তারা মানে ইয়াং বয়স ছিল, তারা তো এই যে এই গরমকালে তীব্র গরম বা ধরুন এই যে শীতকালে ঠান্ডা পড়ছে না, হুম অসময়ে বৃষ্টি হচ্ছে, বা ধরুন খরা মানে প্রচন্ড গরমে খরা হচ্ছে বা বন্যা হুম হচ্ছে ঠিক অসময়ে, হুম তো এগুলোর জন্য হুম তো মানে বিরাট সমস্যা হচ্ছে। মানে সমস্যা হুম মানে বলতে গেলে মানে তারা ছোটবেলায় যে গরমটা ফেস করেননি, তাদের ছেলেমেয়েরা এখন এই গরমটা ফেস করছে। হুম তাহলে হুম তাদেরকে বুঝতে হবে যে এই যে ইয়াং জেনারেশন, ধরুন আজকে যার 25-30 বছর বয়স, তারা যখন হুম 35-40 বছর বয়স হবে, তাদেরও তো ছোট ছোট ছেলে মেয়ে থাকবে। তাহলে হুম তারা হুম কি ফেস করবে? মানে এই গরমটা আজকে যদি 44-45 ডিগ্রি টেম্পারেচার হয়, তাহলে 10 বছর পর তো আরো মারাত্মক হবে। তখন Yes. কিন্তু মানে আমাদের পরবর্তী প্রজন্ম বিরাট সমস্যায় পড়বে। এবং এই যে ক্লাইমেট চেঞ্জ বা এই যে গ্লোবাল ওয়ার্মিং, সব হুম থেকে বড় ম্যাডাম এফেক্ট মানে এইটার বড় সমস্যায় পড়েছে কৃষকরা। কারণ হুম কৃষকরা চাষ করতে পারছে না, ফলে কিন্তু এই 150 কোটির দেশে খাবারের সংকট আসবে। তো হুম ইয়াং জেনারেশনকে যেটা করতে হবে, সব করো, তারা ফোনে পাবজি খেলুক বা তারা তাদের মতো আড্ডা মারুক, ঘুরুক, হুম সবকিছু করুক, কিন্তু তারা তাদের ডেলি লাইফে যদি কিছু বদল আনে, যেমন এই প্লাস্টিক খেয়ে যত্রতত্র না ফেলা, এগুলো হুম যাতে না করে, একটা জলের বোতল খেয়ে ফেলে দিলাম না, একটা বিস্কিট খেয়ে বিস্কিটের প্যাকেট ফেলে দিলাম না, এগুলো যাতে তারা প্রপার ডাস্টবিনে ফেলে। আচ্ছা, হুম অযথা যাতে জীবজন্তুকে না মারে বা সেগুলোর জন্য হুম মানে যাতে না সেগুলোকে ক্ষতি করে, হুম মানে যেগুলো যাতে তারা না করে। এবং তার সাথে হচ্ছে ধরুন শুধুমাত্র পরিবেশের লোক মানেই পরিবেশের কাজ করবে নয়। আমি হুম কলেজ বা স্কুলে গিয়ে একটা কথাই বলি যে আজকে এই যে 100-200 ছেলে মেয়ে, এদের হুম মধ্যেই কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় হুম ধরুন চাকরি করবে কর্পোরেটে, কেউ সংবাদপত্রে যাবে, সব করবে। হুম কিন্তু হুম তারা যদি তাদের এই সব প্রফেশন থেকেও তারা হুম যদি তাদের একটা পার্ট যদি পরিবেশের জন্য দেয় বা হুম পরিবেশকে নিয়ে কাজ করতে চায় বা হুম পরিবেশকে নিয়ে ভাবে, তাহলে কিন্তু হুম আমাদের ফিউচার জেনারেশনটা খুব ভালো হবে। এই হুম রিসেন্টলি আমরা মেদিনীপুরে দেখেছি একটা রাস্তার পাশে একটা প্রায় 200-250 বছরের অশ্বত্থ গাছ ছিল, এবং হুম সেটাকে সম্ভবত ওই রোড বাড়ানো হবে বলে কেটে দেওয়া হবে ঠিক হয়েছিল। কিন্তু হুম ওই মেদিনীপুর টাউনে ওই গাছটা যে এলাকায় আছে, ওর পাশে একটা হুম মানে প্রাইভেট একটা স্কুল আছে বাচ্চাদের। তো হুম যখনই গাছটা কাটা হবে শুনেছে তারা, তো ওই ছোট ছোট বাচ্চারা গিয়ে গাছটাকে পুরো আঁকড়ে ধরেছিল এবং প্রশাসন গাছটা কাটবার সিদ্ধান্ত থেকে সরে আসেন। তো এই হুম যে জিনিসগুলো, এটা কিন্তু ভীষণ ইন্সপায়ারিং। মানে হুম তারা বুঝতে পেরেছে তারা আগামী দিনে কিন্তু আস্তে আস্তে রক্ষা করবে। তো এটা হুম আমি ছোট ছোট ছেলে মেয়ে বা ইয়াং জেনারেশনকে বলবো, যে যাই প্রফেশনে থাকো, লাইফে হুম একটা পার্ট তোমরা এনভায়রনমেন্ট বা ওয়াইল্ড লাইফকে ভালোবাসো, তাদেরকে হুম রক্ষা করো, যাতে আজকে আমি আমার পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য গাছ লাগাচ্ছি বা বন্যপ্রাণ হুম রক্ষা করছি, যাতে তারাও তাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করার জন্য যাতে তারাও পরিবেশকে রক্ষা করে। জাস্ট হুম এইটুকুই বলার। আর সরকারকে এটাই বলবো বা প্রশাসন বা দেশের রাষ্ট্রপ্রধানদেরকেও বলবো যে এই এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিজ্ঞান যেটা আমরা বলি, এটাকে যাতে ক্লাস 1 থেকে বাচ্চাদের সাবজেক্টে যাতে ম্যান্ডেটারি বা একদম যাতে পুরোপুরি ভাবে রাখা হয়, তাহলে তারা অনেক কিছু শিখবে। এবং যাতে তারা সরকার বা বড় বড় রাষ্ট্রপ্রধানরা যাতে এই জঙ্গল সাফ নয়, যাতে নতুন করে কিছু জঙ্গল তৈরি করে, তাহলেই কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং, এই ক্লাইমেট চেঞ্জ আমরা অনেকটা রুখতে পারবো।
এইটাই হুম। জাস্ট বলার। খুব ভালো বলেছো। আর ডেফিনেটলি আমি হোপ করব যে তোমার কাজ আরো এগিয়ে যাক, আরো তুমি আরো অনেক অনেক ছোট ছেলে মেয়েদের ইন্সপায়ার করো বন্যপ্রাণ সংরক্ষণে আসার জন্য। থ্যাংক ইউ চিত্রক তোমার সময়ের জন্য। খুব ভালো লাগলো কথা বলে। আর থ্যাংক ইউ अगेन তোমাকে। হ্যাঁ, আপনাদেরকেও, পিপল অফ নেচারের সমস্ত সদস্যদেরকে এবং আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, এবং যারা শ্রোতা আছেন তাদেরকেও বলবো যে আগামী প্রজন্মকে সুস্থ পৃথিবী দেওয়ার জন্য সবাই, শুধু আমি আপনি বা পিপল অফ নেচারের সদস্যরা নয়, যাতে আমরা সবাই মিলে পরিবেশকে রক্ষা করে যাতে এই পৃথিবীটাকে একটু সুস্থ সবলভাবে রাখতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ। হুম। ঠিক আছে।